নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্ব আমরা শুরু করছি। প্রথমেই দেখা যাচ্ছে গ্রামের বাড়িতে তো সবাই খুব হইহুল্লোড় করছে, সবাই খুব মজা করছে, আন্তাক্ষরী খেলছে। সেই সময় মহারাজ দুটো পেয়ারা নিয়ে আসে পূজারিনীর কাছে, বলে পেয়ারা খাবেন? পূজা তো দেখে খুব খুশি হয়ে যায়। মহারাজ বলে কোনটা নেবেন? এইটা নিন, এটা খুব সুন্দর। অবশ্য জানি না আপনার পছন্দ হবে কিনা, তবুও দিলাম। পূজা তো মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজ খেতে যাবে কি, বলে যে কি হলো, ওরমভাবে তাকিয়ে আছেন কেন? ও পছন্দ হয়নি না? আগেই বলেছিলাম। পূজা বলে না না, খুব পছন্দ হয়েছে, বলে পূজা খেতে থাকে। ঠাম্মি বসে বসে সবটা লক্ষ্য করে। আমি এবার সবাইকে বলে আচ্ছা আচ্ছা, এই খেলাটা অনেক হলো, এবার অন্যরকম খেলা হোক। সবাই বলে কি খেলা? বলে চোখে চোখে তাকিয়ে, চোখে চোখে তাকিয়ে। চোখের পলকটা না পড়ে কে কতক্ষণ তাকিয়ে থাকতে পারে একে অপরের দিকে। পূজা শ্বশুরমশাই তো বলে বাবা, এটা দারুণ খেলা, দারুণ খেলা। মহারাজ বলে হ্যাঁ, তোমরা যে খেলাটা ভালো পারবে সেটাই তোমরা খেলবে, তাই না? ঠামি বলে আরে আমি ভালোর জন্যই বললুম। এই যা ষাঁড়ের মতো গলায় বেসুরো সুরে ওরা গান গাইছিল, তার থেকে অনেক ভালো। মিলি বলে হোক না, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। সবাই তখন বলে আচ্ছা আচ্ছা হোক। ঠাম্মি তখন বলে আমি আর তোর বাবা। এই শুনে তো মহারাজ হো হো করে হাসতে থাকে। কিছুতেই তার হাসি থামানো যায় না, সবাই হাসতে থাকে। মহারাজ বলে তুমি আর ঠাম্মি, ছেলে আর মা, এটা কোনো কথা হলো? বলে আবার হো হো করে হাসতে থাকে। আস্তে আস্তে মহারাজ হঠাৎ করে চুপ করে যায়, ওখান থেকে সরে আরেক জায়গায় চলে আসে। পূজা লক্ষ্য করে ছেলে আর মা কথাটা বলেই মহারাজের মায়ের কথা মনে পড়ে যায়, সেই জন্য মহারাজ একটু আলাদাভাবে সরে আসে। ঠাম্মি আবারও লক্ষ্য করে, মহারাজের কাছে আসে। সে বলে এই যে আমার বদনাতি, আমাকে আর আমার ছেলেকে নিয়ে হাসি ঠাট্টা করা, দেখ আমরা কেমন খেলি, আয়। বলে হাতটা ধরে নিয়ে যায়। মহারাজ যেতে চায় না, কিন্তু ঠাম্মি জোর করে নিয়ে যায়। বাবা বলে দেখ কতক্ষণ চোখের পাতা না ফেলে থাকতে পারি, দেখ। মহারাজ বলে হ্যাঁ হ্যাঁ, করো করো, দেখি, আমরাও দেখি। খেলা শুরু হয়ে যায়। মহারাজের বাবা আর ঠাম্মি একে অপরের দিকে তাকিয়ে থাকে। মহারাজের বাবা তো বেশ বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ বাদে মহারাজের ঠাম্মি মহারাজের বাবার মাথায় একটা বাড়ি মারে, আর মহারাজের বাবার চোখের পলক পড়ে যায়। আর বলে এ বলে হাততালি দিতে থাকে। মহারাজের বাবা বলে এটা কি হলো, এটা কি হলো, এটা চিটিং, আমি খেলবো না, খেলবো না। মহারাজরা আবার খেলতে বসিয়ে দেয়। ঠাম্মি বলে আরে খেলায় চিটিং না থাকলে হয়? বলে আবার হাসতে থাকে। না হলে আমি জিতবো কি করে? ঠাম্মি বলে। মহারাজ বলে তাহলে এবার এবার কে? তখন জয়ন্ত জয়ন্ত করতে থাকে। ঠাম্মি মহারাজের বাবাকে ইশারা করে মহারাজদের দিকে। তখন বলে এবার হচ্ছে আমার নাতি আর নাতবো। শুনে বলে না না, আমি এসব খেলতে পারবো না, বলে ওখান থেকে সরে যায়। আমি বলে এই যে খেলার আগেই মাঠ ছেড়ে দিল। সবাই বলে মহারাজ হেরে যাবে। মহারাজ তখন বলে কে হেরে যাবে? আমি? হতেই পারে না। বলে শোনো, আমি হলাম মহারাজ, বুঝতে পারলে? দেখছি 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 কে হারে। মহারাজ বলে এই যে শুনছেন, চলুন তো খেলাটা শুরু করি। পূজা বলে না না, আমি যাবো না। মহারাজ বলে শুনছেন, বলছে আমি হেরে যাবো নাকি? তো আমাকে তো এটা প্রমাণ করতে হবে না? মহারাজ বলে ভয় পাবেন না, ভয় পাবেন না, আসুন এখানে বসুন, এখানেই করি আমরা। পূজা বলে কি মুশকিল, আমি খেলবো না। মহারাজ বলে খেলুন না, বলে দুজনেই চেয়ারে বসে পড়ে। সবাই তখন ওদের জায়গা ছেড়ে মহারাজদের কাছে চলে আসে। ঠাম্মি মহারাজ আর পূজার মাঝখানে বসে পড়ে, মানে পাশেই আর কি। খেলা শুরু হয়ে যায়। মহারাজ আর পূজা একে অপরের দিকে তাকিয়ে থাকে, সবাই দেখতে থাকে। দুজনে একে অপরের দিকে তাকিয়েই থাকে, কেউ চোখের পলক ফেলে না। সবাই চুপ করে ওদের কাছ থেকে চলে যায়। ওরা দুজন দুজনের দিকে তাকিয়েই থাকে। দূর থেকে সবাই ব্যাপারটা দেখতে থাকে। মহারাজ বলে এইভাবে আমার চোখের দিকে তাকিয়ে থাকলে আপনি কিন্তু আমার প্রেমে পড়ে যাবেন মহারানী। পূজা তখন মাথাটা নিচু করে দেয়, চোখটা নামিয়ে দেয়। মহারাজ দেখতেই থাকে পূজার দিকে। মহারাজ পূজা চেয়ার থেকে উঠে ওখান থেকে সরে যায়। মহারাজ মনে মনে বলতে থাকে আর পূজার দিকে তাকিয়ে থাকে, আমার প্রেমে পড়বেন না পূজা, আমি ভালো ছেলে নই, আমাকে ভালোবেসে খালি দুঃখই পাবেন। ঠাম্মি তখন বলে কি হলো, কে হারলো, কে জিতলো? বলে সবাই চলে আসে। একজন বলে বৌদি হেরে গেছে, বৌদি হেরে গেছে। ঠাম্মি বলে তুই হেরেছিস, তুই হেরেছিস, মহারাজকে বলতে থাকে। পূজা তো লজ্জা পেয়ে আর মনে মনে হাসতেই থাকে। পূজা এক সাইডে দাঁড়িয়ে থাকে। ঠাম্মি পুজোর দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলতে থাকে ঠাম্মি আমি এই মহারাজের সাথে মহারানীকে মেলাবই। ঠাম্মি সমানে মহারাজ আর পূজাকে লক্ষ্য করে যাচ্ছে। এদিকে পূর্ণিমা সমানে চিন্তা করছে, মহারাজের বাবাকে ফোন করছে, কিন্তু কিছুতেই মহারাজের বাবা ফোন তোলে না। বলে সারা রাত হয়ে গেল, এখনো কারো আসার নাম নেই। আবারও ফোনে চেষ্টা করতে থাকে পূর্ণিমা, কিন্তু পায় না কিছুতেই। এরপর রাগ করে পূর্ণিমা ফোনটা ছুঁড়ে ফেলে দিতে চাইলে সোমনাথ তখন এসে ধরে নেয়। বলে কি করছো মা, তুমি ওদের জন্য এত দামি একটা ফোনকে ভেঙে দিতে যাচ্ছিলে? পূর্ণিমা বলে আমি এত অবজ্ঞা আর অপমান আর নিতে পারছি না, আমি কিছুতেই এই অপমান সহ্য করতে পারছি না। ফিরুক সবকটা বাড়িতে, আমি এর কড়াই গন্ডায় হিসেব নিব, তুই দেখে নিস। পূর্ণিমা সোমনাথের দিকে তাকিয়ে বলে ও মা, তুই তো রেডি অফিস যাওয়ার জন্য, খাবার নিয়েছিস বাবা? সোমনাথ বলে হ্যাঁ মা, আমি নিয়েছি। দেখো তোমাকে কিন্তু বলে যাচ্ছি, তুমি কিন্তু সাবধানে থাকবে, অনেক চিন্তা নিয়ে কিন্তু যাচ্ছি আমি, ঠিক আছে? পূর্ণিমা বলে হ্যাঁ জানি, তুই তো আছিস একা আমার চিন্তা করার জন্য, আর কে আছে বলতো? কেউ নেই। সোমনাথ বলে মনে মনে এতই যখন আপন ভাবো তখন চাকরি করার জন্য চাপ দাও কেন? এখন আমাকে 8 ঘন্টা কাটাতে হবে সেই গড়ের মাঠে। ভাবতে ভাবতেই সোমনাথ অফিসে চলে যায়। সোমনাথ যাওয়ার পরে আবারও এদিকে পূর্ণিমা ভাবতে থাকে, আমাকে অপমান করা, আমাকে অবজ্ঞা করা, ফোনটা আমার না তোলা, ওই 10/10 ঘরে কতদিন থাকবে হবে তো এই বাড়িতে? তিষ্ঠতে দিব না কাউকে, না পূর্ণিমা মুখার্জিকে, কাউকে তিষ্ঠতে দেব না। আমাকে অবজ্ঞা করা, এই সমস্ত কথাই বলতে থাকে পূর্ণিমা। এদিকে
দেখা যায় গ্রামের ল্যান্ডলাইনে ফোন করেছে পূর্ণিমা। ঠাম্মি হ্যালো হ্যালো করে গেলে পূর্ণিমা কোনো কথা বলে না। তখন পূর্ণিমা মনে মনে ভাবে তার মানে ঠাম্মি আর মহারাজ ওই বাড়িতে পৌঁছে গেছে। এরপর আবার পূর্ণিমা ফোন করে ল্যান্ডলাইনে, এবার ধরে হারু কাকা। পূর্ণিমা বলে উফ আবার কে ধরলো, হারু কাকা নিশ্চয়ই, বলেই ফোনটা কেটে দেয়। বলে ফোনটা করে কথা কেন বলে না কে জানে। আবার ফোন আসে, ঠাম্মি বলে ওই দেখ ধর ফোনটা, কিন্তু কেউ কথা বলবে না দেখবি। মহারাজ বলে হলোটা কি। ঠাম্মি বলে এই তো ফোন করে যাচ্ছে কিন্তু কেউ কথা বলে না। মহারাজ বলে এইভাবে ব্ল্যাঙ্ক কল তো কেউ করে না। মহারাজ বলে দেখো এটা নির্ঘাত পূর্ণিমা মুখার্জি ফোনটা করছে। মহারাজ ফোনটা ধরে হ্যালো হ্যালো করলে কোনো কথা আসে না। মহারাজ বলে শুনুন, এটা যদি মিসেস পূর্ণিমা মুখার্জি হয়ে থাকে তাহলে বলে দিই যে আমরা সবাই গ্রামের বাড়িতে ভালো আছি। পূর্ণিমা তখন মনে মনে ভাবে মহারাজ বুঝলো কিভাবে। মহারাজ তখন বলে এখানে শুধু আমরাই নয়, শিব, মিলি, পূজা, জয়ন্ত, বাবা, পুরো সব টিমই এখানে আছে আর সবাই ভালোই আছে। এটা শুনতেই পূর্ণিমা ফোনটা কেটে দেয়। আমি বলে ফোনটা কেটে দিল, তুই তো ভ্যার করে সব কিছু বলে গেলি, কি যে বুঝলো কে জানে। মহারাজ বলে তুমি যে কি বলো না, আমার জন্মদাত্রী ঠাম্মি, আমি চিনবো না, ওটা পূর্ণিমা মুখার্জিই ছিল। এদিকে তো পূর্ণিমা খুব রেগে যায়, বলে এত বড় স্পর্ধা সবার, আমাকে কেউ কিচ্ছু বললো না, এইভাবে চলে গেল সবাই গ্রামের বাড়িতে। এইবার পূর্ণিমা ফোন করে মহারাজের বাবাকে। মহারাজের বাবা ফোনটা রিসিভ করে, বলে যে তোমরা এইভাবে চলে গেলে সবাই গ্রামের বাড়িতে, আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না। পূর্ণিমা খুব রেগে গেছে, রেগে চিৎকার করে কথা বলছে, সারাটা রাত কি করে কাটিয়েছি কারোর জানার কোনো প্রয়োজন নেই, এইভাবে বলতে থাকে, চিৎকার করতে থাকে পূর্ণিমা ফোনের মধ্যে। মহারাজের বাবা বলে বেশ করেছি। পূর্ণিমা বলে মজলিস চলছে ওখানে, মজলিস, কেউ আমাকে একটাবারও ফোন করে জানানোর প্রয়োজন মনে করনি, নিয়ে আমরা ভালো আছি কি খারাপ আছি এইটা জানার তো কোনোদিনও তোমার প্রয়োজন মনে হয় না, না, কারণ তুমি তো তোমার অন্তরঙ্গ ছেলেকে নিয়ে খুব ভালোই আছো, ওই তোমার একমাত্র সোনার টুকরো ছেলে, ওকে পেলেই তোমার সবাইকে পাওয়া হয়ে যায়, তাই আমাদের নিয়ে চিন্তা ভাবনার ভানটা তুমি অন্তত করো না। পূর্ণিমা বলে ভান করছি, আচ্ছা ঠিক আছে থাকো তাহলে, সব কটা তোমরা সারাটা জীবন ওখানেই থাকো, দেখি কি করে টিকতে পারো ওখানে, বলেই ফোনটা কেটে দেয়। পূর্ণিমা তো খুব রেগে যায়, রাগে জিনিসপত্র ফেলতে থাকে। এদিকে দেখা যায় মহারাজের বাবা আর মহারাজ বসে গল্প করছে। মহারাজ বলে মা ওই বাড়িতে একা আছে, কেমন আছে কি করছে কে জানে। আচ্ছা বাবা, তোমার সাথে তো মায়ের কথা হলো, শুনে কি মনে হলো, কি বললো। মহারাজ বলে আমরা এখানে চলে এলাম, তারপর আমাদের পেছন পেছন তোমরাও চলে এলে, মা কিন্তু খুব রেগে থাকবে। মহারাজের বাবা বলে কি আর করা যাবে, অশান্তি করা ছাড়া তোর কোনো কাজ নেই, আর খুব ভালো আছে এটা তো দেখতে পারে না, তুই ছাড়। মহারাজের বাবা বলে তুই এখানে ভালো থাক বাবা, প্রতিটা মুহূর্তে একবারে চুটিয়ে বেঁচে নে তো এবার। মহারাজ চুপ করে মায়ের কথাই চিন্তা করতে থাকে। মহারাজের বাবা বলে কিন্তু বাবা, তুই কিন্তু সারা জীবন থেকে যাওয়ার কথা ভাবিস না, কারণ তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না, মরেই যাবো একেবারে। এটা শুনে মহারাজের খারাপ লাগে। এদিকে বাড়িতে জয়া এসছে, জয়া এসে গেট ঠকঠক করে। পূর্ণিমা ভাবে হয়তো সবাই এসছে, বলে যে এতক্ষণে সবার আসার সময় হলো তাই না। এই বলে যখনই গেটটা খুলতে যাবে চেয়ারে পাটা লেগে পূর্ণিমা পড়ে যায়, পূর্ণিমার মাথায় চোট লাগে। জয়া তখন দরজাটা খুলে বলে মা দরজা তো খোলা, এদিকে বাড়িতে কেউ নেই, বাড়িটা ফাঁকা। তখন পূর্ণিমার দিকে চোখ যায়, বলে এই নিমা তোর কি হয়েছে, বলেই দেখে যে পূর্ণিমার মায়ের মাথাটা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। সবাইকে ডাকতে থাকে, বাড়িতে কে আছো, শুভদা, সোমনাথ, সবাইকে ডাকতে থাকে, কাউকে পায় না। এদিকে দেখা যায় মহারাজ পেঁয়াজ কাটছে। পূর্ণিমা বলে যে হলো আপনার পেঁয়াজ কাটা, কতক্ষণ ধরে কাটবেন। ওদিকে জয়া ফোন করে মহারাজের বাবাকে সবটা জানায়। মহারাজের বাবা দৌড়াতে দৌড়াতে মহারাজের কাছে আসে, বলে যে পূর্ণিমা নাকি পড়ে গেছে, পড়ে গিয়ে মাথাটা ফেটে গেছে, রক্তও বেরোচ্ছে, ও নাকি অজ্ঞান হয়ে গেছে। মহারাজ তো শুনে পুরো থমকে যায়, চুপ করে দাঁড়িয়ে থাকে। জয়া বলে বাড়িতে তাহলে কে আছে। ও শ্বশুরমশাই বলে যে বাড়িতে জয়া আছে, সোমনাথও তো নাকি বাড়িতে নেই, ওকেও ফোনে পাওয়া যাচ্ছে না। এটা শুনে তো মহারাজ এক ছুটে বাইরে দৌড়ে চলে যায়। মহারাজ বলে ডাকতে থাকে, মহারাজ শোনে না, মহারাজ ছুটতে থাকে। পূজা চলে যায় সবাইকে খবর দিতে। মহারাজের বাবা তখন বলে মহারাজ সবাইকে এত ভালোবাসে, মাকে আর কি। মহারাজের বাবা বলে যে মহারাজ ওর মাকে এত ভালোবাসে যে ও ছুটে চলে গেল ওর কথা শুনতেই, কি পূর্ণিমা কোনোদিন দেখতে পাবে না। এদিকে দেখা যায় মহারাজ বাইক নিয়ে রওনা হয়ে গেছে বাড়িতে। এদিকে মহারাজ মনে মনে বলতে থাকে কেন এরকম করো মা, কেন করো, কিভাবে করো, যতবার আমি নিজের মতো করে বাঁচতে চাই জীবনটাকে ততবারই তুমি। আর এদিকে দেখা যায় পূর্ণিমার মাথায় ব্যান্ডেজ বাঁধা, পূর্ণিমা বিছানায় শুয়ে আছে, জয়া তার পাশে আছে। বাড়িতে ডাক্তার এসেছেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখছেন। দেখা যায় বাইরে থেকে আরও কিছু লোকজন এসেছে, বলছে যে এই এত বড় বাড়িতে একা ছিল পূর্ণিমা বৌদি, আর কেউ ছিল না, যদি আমরা না আসতাম তাহলে কি হতো। একজন বলে সেটাই তো, ভগবান সহায় ছিলেন। একজন মহিলা বলে আচ্ছা সবাই তো না হয় বাইরে গেছে, কিন্তু সোমনাথ সে কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না, তার তো নাকি ফোনটাই লাগছে না, আশ্চর্য, ওর কি কোনো দায় দায়িত্ব নেই। আরেকজন বলে কতবার ফোন করা হয়েছে, কতবার, কিন্তু ফোনটাই ধরছে না। সবাই বলাবলি করতে থাকে, যেভাবে মাটিতে পড়েছিল দেখেই তো ভয় লাগছিল যে মনে হয় কিছু একটা বিপদ হয়ে গেল, আমরাই তো ধরাধরি করে শোয়ালাম, না হলে কি হতো। এই অবস্থায় সোমনাথের অবশ্যই থাকা উচিত ছিল। জয়া ডাক্তারবাবুকে বলে ডাক্তারবাবু কি বুঝছেন, এনিথিং সিরিয়াস।
ডাক্তার বলে যে ভয় তো এখনো কাটেনি। জয়া বলে তাহলে কি হসপিটালে দিতে হবে? ডাক্তারবাবু বলেন আর 1 ঘন্টা অবজারভেশনে থাকুক, দেখি কি করা যায়। জয়া বলে আসলে আমি বাড়িতে একা তো, তাই আমি ঠিক ঝুঁকি নিতে পারছি না। ডাক্তারবাবু বলেন বুঝতে পারছি, কিন্তু একটু তো দেখে নিন। ঘণ্টাখানেকের মধ্যে যদি জ্ঞান না ফেরে তাহলে তো হসপিটালেই শিফট করতে হবে। জয়া তো এটা শুনে খুব ঘাবড়ে যায়। ওদিকে মহারাজ জোরে বাইক চালিয়ে রওনা হয়ে গেছে। বাড়ির বাকি সবাইও একটা গাড়ি করে রওনা হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে। পূজা বলে বাবা একবার জয়া মাসিকে ফোন করুন না। তখন বাবা বলে আমি ওকে আবার কেন ফোন করব? ফোন করলে আবার উল্টে জিজ্ঞাসা করবে তো আপনারা কোথায় আছেন, কত দূরে আছেন। মিলি খুব চিন্তা করতে থাকে। পূজা বলে চিন্তা তো আমারও হচ্ছে তোমার মেজদার জন্য। দেখলে না তাড়াহুড়ো করে কেমন বাইকটা নিয়ে বেরিয়ে গেলেন। ঠাম্মি বলে তোর কি আমার নাতির উপরে কোনো ভরসা নেই রে? হ্যাঁ। পূজা বলে না না, আমার ওই 2 চাকাটার উপরে কোনো ভরসা নেই। ঠাম্মি বলে ও তাড়াহুড়ো করে বেরিয়েছে ঠিকই, কিন্তু দায়িত্ব জ্ঞানহীন নয়। পূজা বলে ঠাম্মি বিপদ তো বলে আসে না। ঠাম্মি বলে তুই চিন্তা করিস না নাতবো, মহারাজ জানে যে ওকে ওর মায়ের কাছে পৌঁছতেই হবে। মহারাজের বাবা বলে মিলি একটু খোঁজ নে তো, বাকি ছেলেরা কোথায় আছে। মিলি বলে বাবা জয়ন্ত দ্বারা শিব তো ওরা তো হাইওয়ে ধরে আসবে। পূজার শ্বশুরমশাই বলে হাইওয়ে ধরতে গেল কেন? মিলি বলে আসলে ওরা শর্টকাট আসবে তাড়াহুড়ো করে, তাই জন্য। এদিকে মহারাজ পৌঁছে যায় বাড়িতে। পূজা মিলি সবাই মনে মনে ঠাকুর ডাকতে থাকে সবাই যাতে সেফলি আসে আর সব কিছু যাতে ঠিক হয়ে যায়। মহারাজের বাবা সোমনাথের কথাই বলে। সোমনাথটা কোথায় গেল? ও তো কারো ফোনই ধরছে না। মহারাজের বাবা ফোন করতেই থাকে সোমনাথকে, কিন্তু কিছুতেই ধরে না। বলছে দেখছো একটা বদমাইশ ছেলে, একটা স্বার্থপর ছেলে। আমি বলে এটা তো নতুন কথা নয়, তোর বড় ছেলে তো বরাবরই একটা স্বার্থপর নির্লজ্জ ছেলে। মহারাজের বাবা তখন বলে সেটা তো মহারাজ তার জীবন দিয়েই সেটা জানে। এটা শুনে পূজা একটু অবাক হয়। পূজা বলে কি বললেন বাবা? মহারাজ জীবন দিয়ে সেটা জানে মানে? মহারাজের বাবা চুপ করে যায়। বাবা কথা ঘুরিয়ে দেয়, বলে এই জোরে চালাও না, জোরে চালাও। কিন্তু পূজা প্রশ্ন করতেই থাকে কেন বললেন বাবা এরকম কথা। আমিও কথা ঘুরিয়ে দেয়। পূজা মনে মনে সন্দেহ করে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। কেমন লাগলো তোমাদের আজকের পর্ব? ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে আগামীকালকে উড়ানের নতুন পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই।